দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে অতিথি হিসেবে রয়েছেন একজন রেভিডেন্ট যোদ্ধা। আপনারা জানেন, বাংলাদেশের একটি বড় অংশ এই রেভিডেন্ট যোদ্ধা যারা রয়েছেন তারা দিয়ে থাকেন। তারা পরিবার পরিজন থেকে শুরু করে সবার মায়া ত্যাগ করে প্রবাসী জীবনযাপন করেন। আজকে আমরা সেই প্রবাসীর গল্প শুনব, তার শুরুটা এবং শেষ কোথায়। দর্শক, আজকে আমরা জাহিদ হাসান রাজুর সঙ্গে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব প্রবাস জীবন কেমন ছিল। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, আল্লাহর দ্বারা লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, আমরা জানতে চাইবো, আজকে আপনার সঙ্গে আলোচনা করব প্রবাস নিয়ে, অর্থাৎ আপনি দুবাই প্রবাসী। তো আপনি এই যে দুবাই গেলেন, আপনার শুরুটা কেমন ছিল এবং কিভাবে গেলেন সেই গল্পটা একটু যদি আপনি দর্শকদের জন্য। প্রকাশক ও সম্পাদক দৈনিক গগনের আলো, আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাকে এখানে আজ আমন্ত্রণ করেছেন। প্রবাস জীবন এমন একটা জীবন, যারা প্রবাসে থাকে তারাই শুধু একমাত্র বুঝে যে প্রবাসের জীবনটা কত কষ্টের, কতটা আনন্দের, কতটা একাকিত্বের। সবাইকে রেখে, পরিবারের সবাইকে রেখে ওখানে একটা পরিবার কিভাবে ভালো থাকবে নিজের চিন্তা না করে সে অক্লান্ত পরিশ্রম করে যায়। তো আজ আমি প্রবাসে গিয়েছি আমার জীবনের অনেক স্ট্রাগল করে, তারপর আমি প্রবাসী গিয়েছি। না, আপনার এই যে যাওয়ার যে শুরুটা, আমি একটু জানতে চাইবো যে আপনি প্রথম কিভাবে শুনলেন এবং শুরুটা আপনার কেমন ছিল, কিভাবে ছিল? প্রথমে আমি আহ, আমাদের যে এলাকায় টিটিসি ছিল, সেই টিটিসির মাধ্যমে, অর্থাৎ আপনি যে শহরে বসবাস করেন সেই শহরেরই টিটিসি। টিটিসি আচ্ছা, সেই টিটিসির মাধ্যমে ওখানে আমার এক কাজিন ছিল, তার মাধ্যমে আমি আলাপ আলোচনার ভিত্তিতে আমি ওই প্রসেসিং এ আমি বিদেশে গিয়েছি। তো আমার বিদেশে যাওয়ার সময় আমার কাছে মানে আমি আরেকটু যদি পরিষ্কার করি, তাহলে হয়তো আপনার কাজিনের মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে টিটিসি থেকে দুবাইতে লোক নিচ্ছে এবং সেটা কিসে এবং কিভাবে। তো ওখানে অনেক ধরনের জিনিস ছিল, যেমন ড্রাইভিং, তারপরে সিকিউরিটি গার্ড হিসেবে বিভিন্ন ধরনের একটা অপশন ছিল। তো আপনি কোনটা বেছে আমি নিলেন? বেছে নিয়েছি, আমি ড্রাইভিং এ বেছে নিয়েছি, হুম। যে আমি যেটার উপর অভিজ্ঞ, এই কারণে আমি ড্রাইভিং এর উপরে আমি বেছে নিয়েছি। তো আমরা একটু আপনাকে রেখে আর একটু বলি যে আমরা শুনতে পাই যে আসলে দুবাইতে নাকি কোনো ভিসা চালু নেই। তো সেই সুবাদে আপনি ভিসাটা কিভাবে মানে কালেকশন করলেন বা ভিসাটা আপনি কিভাবে পেলেন? আচ্ছা, আমি ওখানে ভিসা চালু যখন আমি গিয়েছি তখন কিছু কিছু চালু ছিল, যেমন ফ্রি জোন ভিসাগুলা, মানে ওখানে গভর্নমেন্ট যে ভিসাগুলা এগুলো চালু ছিল। অন্য সব যা আছে যেমন ট্যুরিস্ট, তারপরে লেবার, এগুলো সব বন্ধ। তো আমি ওই ফ্রি জোনের হিসাবে ওখানে গিয়েছি। সেটা হচ্ছে দুবাইতে ডিটিসি নামের একটা কোম্পানি আছে। এটা হচ্ছে বাংলাদেশ যেমন বিআরটি, ওই রকমের ওখানে ডিটিসি, অর্থাৎ দুবাই ট্যাক্সি কর্পোরেশন। আচ্ছা, আচ্ছা। দুবাই ট্যাক্সি কর্পোরেশনের মাধ্যমে ওখানে আমি গিয়েছি এবং এই ড্রাইভিং এর ওই অপশনটা খোলা ছিল বিধায় আমি ওখানে গিয়েছি ড্রাইভিং এ। আচ্ছা, আচ্ছা। তার মানে ট্যাক্সি কোম্পানি, ট্যাক্সি কোম্পানি, দুবাই ট্যাক্সি। দুবাই ট্যাক্সি, আরটিএ অর্থাৎ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। আচ্ছা, আচ্ছা। যেমন বাংলাদেশে বিআরটিএ, ওখানে আরটিএ অর্থাৎ দুবাই ট্যাক্সি কর্পোরেশন রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। হুম। তো আমি ওখানে এই ভিসার মাধ্যমে গিয়েছি এবং ওখানে যে আমার অনেক মাস আমার বসা ছিলাম, কোনো ইনকাম ছিল না, কোম্পানিতেই ছিলাম, কোনো ইনকাম ছিল না, তারপরে শুধু খাবার তাও নিজের খেতে হতো। তো ওখানে আল্লাহর নাম নিয়ে খাবারের কোনো অভাব নেই। না, এখানে আপনি সেটা তো আপনি যাওয়ার পরে, কিন্তু এখানে যাওয়ার আগের যে প্রসেসটা, যে আপনি কোথায় কত টাকা দিলেন, কিভাবে গেলেন, কাকে টাকা দিলেন, এবং কিভাবে টিকিট নিলেন, এই বিষয়গুলো আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি হবে, আমাদের যারা দর্শক রয়েছে তারাও জানতে পারবে বা তারাও যারা যেতে চায় তারাও বুঝতে পারবে। আচ্ছা, যখন আমি টিটিসির মাধ্যমে এটা যখন আলাপ আলোচনা করেছি, ওরা ঢাকাতে আমার একটা এজেন্সি আছে, ওই এজেন্সি ঠিকানা দিয়েছে। তো আমি মানে টিটিসি এজেন্সির ঠিকানা দিয়েছে? হ্যাঁ, টিটিসি এজেন্সির ঠিকানা দিয়েছে। এই এজেন্সিগুলো প্রতি টিটিসি, যে কটা বাংলাদেশে টিটিসি আছে
কারিগর প্রশিক্ষণ কেন্দ্র। তো ওরা ওখানে একটা সেমিনার করে বিভিন্ন এজেন্সি, হুম। করার পরে তাদের মাধ্যমে আর কি ওখানে পাঠানো হয়। যখন আমি ওই এজেন্সিতে গিয়েছি মালিবাগ, তো ওখানে হচ্ছে যে এজেন্সি, ওই এজেন্সিতে যাবার পর ওরা সব প্রসেসিং করছে, আমার কিছুই করা লাগে না। আমার কাছে যা তারা টাকা এবং আমার টাকা যে- কত চেয়েছিল আপনার কাছে? ওরা বেশি চাইনি, ওদের 3.5 লাখ টাকা চেয়েছে। বিভিন্ন মানে এক একজনের কাছ থেকে এক একভাবে এক রকম টাকা নিয়েছে। আমার কাছ থেকে নিয়েছে 3.5 লক্ষ টাকা। ওরা সব প্রসেসিং টাকা দেখা দেওয়ার পরে কাগজপত্র পাসপোর্ট যেটা লাগে ওদের কাছে জমা দিয়ে ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে টিকলে তারপরে নিবে, আচ্ছা। তা না হলে নিবে না। কারণ ওখানে ভাষার হিসাব আছে, ভাষার কথা বলার ইংলিশে, উর্দুতে, ফার্সিতে, আরবিতে এগুলো কথা বলা। তো ওরা বিভিন্ন ভাষার উপরও ট্রেনিং নেয়, যদি ইংলিশ পড়তে পারে। সেই ট্রেনিংটা কত দিনের? একদিনের জন্যই। আচ্ছা, একদিনের ট্রেনিং? একদিনের জন্য। আর একটা হচ্ছে যে আমাদের প্রবাসী কল্যাণ কার্ড যেটা, হুম। ওটা দেয় এই টিটিসির মাধ্যমে, ওরা দেয় 3 দিনের ট্রেনিং এ, যে ওখানে অর্থাৎ 3 দিন ট্রেনিং করলে আপনার প্রবাসী কল্যাণ কার্ড দিবে। প্রবাসী কল্যাণ কার্ড তো দেয়। সেই কার্ডটার কাজটা কি? এই কার্ডটার কাজ অনেক সুবিধা আছে। হুম। যেমন আমাদের যখন আসা যাওয়ার ক্ষেত্রে, এয়ারপোর্টের ক্ষেত্রে, ইমিগ্রেশনের ক্ষেত্রে এই কার্ডটা প্রয়োজন। এবং দেখা গেছে সরকার নতুন একটা ঘোষণা দিয়েছে যে যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তাদের ভাতা সিস্টেম করবে। হুম। এখন সেটা হচ্ছে পরের হিসাব, কিন্তু প্রথম হিসাব হচ্ছে প্রবাসী কল্যাণের কার্ড আবশ্যক ছিল তখন। এই কারণে অর্থাৎ ভিসা পেতে হলে প্রবাসী কল্যাণ কার্ডটা দরকার। হুম। এই কারণে তারা প্রবাসী কার্ডটা, তারপর আমরা ওরা যাওয়ার টিকিট সবকিছু ওরা প্রসেসিং, মানে এজেন্সি প্রসেসিং করলো, করার পরে আমরা ওখানে গেলাম। আচ্ছা, যাওয়ার আগে আমরা একটু আলোচনা করব, আপনি কি কোনো ধরনের ব্যাংকিং সুবিধা নিয়েছেন কিনা বা প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধা নিয়েছেন? হ্যাঁ, আমি প্রবাসী কল্যাণ থেকে। দর্শক, তাহলে আমরা একটু যেহেতু উনি প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতা নিয়েছে, তো সেই সুবাদে আমরা একটু প্রবাসী কল্যাণ ব্যাংকের সিস্টেমটা একটু জানতে চাইবো আপনাদের সুবিধার্থে। প্রবাসী কল্যাণ থেকে আমার নগদ কোনো টাকা ছিল না, সেজন্য আমার প্রবাসী কল্যাণে ব্যস্ত হতে হয়েছে। ওখানে আমি গিয়েছি, যাওয়ার পর ওরা বলছে যে হ্যাঁ আমরা প্রবাসী কল্যাণ থেকে লোন দেই। কিভাবে দেই? ওরা বিভিন্ন প্রসেসিং আছে, যেমন গ্রান্টেড দরকার 3 জন, 2 জন গ্রান্টেড দরকার, ব্যাংক অ্যাকাউন্ট দরকার, ব্যাংক অ্যাকাউন্টের যে মানি রিসিপ্টটা যেটা আমরা টাকা উঠাই ওই কাগজটা দরকার। বিভিন্ন প্রসেসিং এর জন্য যেটা কাগজপত্র যেটা প্রয়োজন সেটা দিয়ে আমরা ওখানে প্রসেসিং করে তারপর আমি ওখান থেকে টাকা নিয়েছি। তারা সেটা কতদিন লেগেছে আপনার টাকাটা পেতে? আমার টাকাটা ওখানে পেতে লেগেছে 4 দিন সময় লেগেছে। সময় লাগেনি। ক্যাশ পেতে আপনার 4 দিন সময় লেগেছে? ক্যাশ পেতে আমার 4 দিন সময় লেগেছে। ওরা তো আর ক্যাশ দেয় না, ওরা একটা ব্যাংকের মাধ্যমে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, একটা চেক দিয়ে দেয়। ওই চেকের মাধ্যমে আমরা টাকাটা উত্তোলন করি। এইভাবে ওরা প্রসেসিংটা সুন্দরভাবে করে দিয়েছে, কোনো সমস্যা হয়নি, কোনো বাধা হয়নি। আর ওখানে কেউ টাকাও চায়নি যে আমার এত টাকা দিতে হবে, আমি মানে কোনো পার্সেন্টেজ চাই, কোনো পার্সেন্টেজ নেই। তো ওদেরকে সময় মতো টাকাটা দিতে পারলে আপনি আবার ওখান থেকে লোন নিতে পারবেন। অর্থাৎ একজন প্রবাসী যদি সেই লোনটা নেয়, নিয়ে যদি সে আবার পরিশোধ করে দেয়, তাহলে আবার সহজ কিস্তিতে সে আবার সহজ পার্সেন্টেজে আবার লোন নিতে পারবে। আচ্ছা, তারপরে আপনি চলে গেলেন? তারপর আমি ওখানে টাকা দিলাম, টাকা দেওয়ার পরে চলে গেলাম, আল্লাহর রহমতে চলে গেলাম, ওখানে দিলাম। আমার কোম্পানিতে যেভাবে কথা সেভাবে কাজ, আমাকে তাদের কোম্পানিতে রেখেছে। ওখানে যে মূলত সমস্যাগুলো কি কি হয়েছে আপনার? প্রথমত সমস্যা হচ্ছে আমাদের থাকার কোনো সমস্যা হয়নি, কারণ কোম্পানি ওখানে থাকতে দিয়েছে। তারপরে সমস্যাটা হয়েছে আমাদের ওখানে যায় প্রসেসিং করতে যে একটা লাইসেন্স, যেমন বাংলাদেশের লাইসেন্স শুধু মাত্র বাংলাদেশের লোকদের, বাংলাদেশের ভিতরে যেটা ইউজ করা হয়, অর্থাৎ বাংলাদেশি লাইসেন্সটা বাংলাদেশি হয়, এটা অন্য কোথাও কাজে লাগে না। সেরকম ওই দেশের ইউএতে ওদেশের যে লাইসেন্স ওখান থেকে নিতে হবে, এবং ওইটা পেতে হলে অনেক পরীক্ষা আছে। যেমন বাংলাদেশে যেমন পয়সা দিলে অল্পতে পাওয়া যায়, ওখানে কিন্তু সেরকমের না। ওখানে আপনি পয়সাও দিতে পারবেন না আর সহজে পেতেও পারবেন না, কারণ আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা দিয়ে আপনি নিতে হবে। আর ওখানে একটা লাইসেন্সের মূল্য বাংলাদেশে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা। তো ওখানে পরীক্ষা দিতে হবে, স্কুলে ভর্তি হতে হবে, ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে।
যেমন আমাদের কোম্পানি আমাদেরকে ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিয়েছে এবং ওখানে আমরা পরীক্ষা দিয়েছি, ক্লাস করেছি, তারপর আমরা লাইসেন্স পেয়েছি। এই আচ্ছা, লাইসেন্স আপনারা লাইসেন্সটা পেলেন, লাইসেন্স পাওয়ার পরে আপনার কাজটা কিভাবে হলো? আমরা কাজটা একটু জানতে চাইবো। এখানে কাজটা হচ্ছে, যখন আমি লাইসেন্স পেয়েছি, লাইসেন্স পাওয়ার পরে আমার কোম্পানি আমাকে কাজ দিয়ে দিয়েছে। যেমন ওখানে ট্যাক্সি আছে, বাইক রাইডার আছে, যে মানে ট্যাক্সি আলাদা জিনিস আর বাইক রাইডার মানে এটা কি? বাইকে তো আর মানুষ চড়ে না। না, বাইকে মানুষ চড়ে না, বাট বাইকে ফুড ডেলিভারি করে। দ্যাট মিন্স ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি এবং যেমন আমাদের দেশে যেগুলো করে ফুড পান্ডা, ফুড পান্ডা, যেমন ফুড পান্ডা আছে, ঠিক তারপরে এইভাবে যে কুরিয়ার সার্ভিসে কিছু আছে যে এরা পার্সেল ডেলিভারি করে, পার্সেন্টেজে কাজ করে। যেমন একটা কুরিয়ার সার্ভিসের বিষয়টা ভিন্ন। কুরিয়ার সার্ভিস হচ্ছে এটা একটা পণ্য আদান প্রদান করা, আর হচ্ছে ফুড ডেলিভারিটা হচ্ছে খাবার। এখন কোনটা ছিলেন আপনি? ফুড ডেলিভারি, ওখানে খাবারের বিষয়টা হচ্ছে, ওখানে পণ্যও আছে, ফুড ডেলিভারিও আছে, বাইকের বিষয় মানে সবই আর কি। সবই আছে। আমি যেমন ট্যাক্সিতে ছিলাম, সেম একই কোয়ালিটির, ওখানে ফুড ডেলিভারি করে আর এখানে মানুষ ডেলিভারি করে। যেমন বাংলাদেশে যেমন ট্যাক্সি, ওইরকম ট্যাক্সি কোম্পানি, ট্যাক্সি। যেমন আমি গাড়ি নিয়ে ঘুরলাম, আমার অনলাইনের ভিতরে সবকিছু, আমার অনলাইনের ভিতরে উবার যেমন, হ্যাঁ, উবার যেমন মোবাইলের মাধ্যমে আপনার অ্যাপসের সফটওয়্যার একটা দিয়ে দেয়, কোম্পানি একটা সফটওয়্যার দিয়ে দেয়। যেমন কারিম, তালাবাদ, তারপরে আরো অনেক আছে, কিতা, এরকম অনেক কোম্পানি আছে। এরা এরকম কোম্পানিকে সাথে এরা সংযুক্ত। এরা একটা সফটওয়্যার দিয়ে দেয়। ওই সফটওয়্যার আপনার ওপেন করা থাকলে, তখন যখন আপনার একটা যাত্রী, যেমন দুবাই থেকে এয়ারপোর্ট যাবে, দুবাই থেকে শারজা যাবে, এরকম একটা, যেমন বরিশাল থেকে ঢাকা যাবে, এরকম একটা লাইন আছে, যে মানে অ্যাপসের মাধ্যমে আসে। ওই লোকটা কোথায় আছে, ম্যাপ সহ, তার ঠিকানা সহ, ফোন নাম্বার সহ সবকিছু আসলে পরে ওখানে যেয়ে তাকে ড্রপ করতে হবে, তাকে মানে ট্যাক্সি পিক আপ করতে হবে। হ্যাঁ, যেমন ওই যে আপনার আমাদের দেশে যেটা হচ্ছে উবার, সেই একই জিনিস, একই জিনিস। এবার আমরা চলে যাব আপনার স্যালারির বিষয়ে, যে আপনি স্যালারিটা কিভাবে ক্যারি করেছেন, অর্থাৎ কিভাবে নিয়েছেন? এটা হচ্ছে, স্যালারিটা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে আমার যে কোম্পানি, ওই কোম্পানি একটা স্যালারি দেয়, আবার যে কোম্পানির মাধ্যমে গাড়িটা নিয়েছে ওই কোম্পানি একটা স্যালারি দেয়। আর আমাদের স্যালারিটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে আমাদের স্যালারি, অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করবেন তার উপর পার্সেন্টেজ। দর্শক, আমরা প্রবাসী না জানা অনেক কথা শুনলাম, তবে এটা বলতেই হয়, সবাই বলে প্রবাসে যাব, প্রবাসে গিয়ে করব সমাজে নিজেকে প্রতিষ্ঠিত। প্রবাসে গিয়ে দেখি রাত্রি পোহায়নি, সূর্য ওঠেনি, তবুও ছুটতে হচ্ছে কাজের উদ্দেশ্যে। এটাই হচ্ছে প্রবাস। দর্শক, আজকে আমরা কথা বলছি একজন রেভিডেন্ট যোদ্ধা। আমি তার প্রবাসী জীবনের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে সবকিছু শোনাতে পারবো না, তবে মুখ্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা আবার ফিরে যাব জাহিদ হাসান রাজুর কাছে। আমরা জানতে চাইবো যে ওখানকার জীবনযাপন কেমন। ওখানের জীবনযাপনটা হচ্ছে, আপনি দিনের আলো কখন দেখবেন, রাতের আলো দেখবেন, ওটার কোনো মানে দিন এবং রাত, কোথা থেকে রাত চলে যায়, কোথা থেকে দিন আসে, সেটা অনুভব করা যায় না। যেমন একটা কোম্পানিতে, ওখানে বাহিরে প্রবাসে মানুষ 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে। ডিউটি করার পরে সে রান্না করে, খাওয়া দাওয়া করে, তারপর সে ঘুমায়। তার পরিশ্রমের মানে ঘুমের একটা ব্যাপার আছে। তো দেখা গেছে 12 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা, অর্থাৎ আপনি বাইরে 12 ঘন্টা ডিউটি করার পরে আবার বাসায় এসে আপনাকে রান্না বান্না, তার মানে ওখানেও একটা ডিউটি। ওখানে একটা ডিউটি, এবং রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতে হয়, আবার সকালবেলা উঠতে হয়, উঠে সারাদিন ওইভাবে। অর্থাৎ আপনার প্রতিদিনের রুটিন এটা, যে এটা প্রতিদিনের ডিউটি থেকে এসে রান্না বান্না করে খেয়ে শুতে যাবেন, আবার সকাল হবে, আবার কাজের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সপ্তাহে একদিন একটা ছুটি পাই, মাসে 4টা ছুটি পাই। ওই ছুটির দিনটাও যে কোথা থেকে কোথা চলে যায় কোনো টেরই পাওয়া যায় না। আচ্ছা, এরকম কোনো জায়গা নেই যে আপনার বাঙালিরা মিলে আড্ডা দেওয়ার মতো বা গেট টুগেদার করার মতো? হ্যাঁ, অনেক জায়গা আছে, যেমন সবার সাথে সবাই যোগাযোগ থাকে, যে একটু সময় দেবে। কিন্তু দেখা গেছে 1 সপ্তাহ ডিউটি করার পরে বা 6 দিন ডিউটি করার পরে সে বাইরে যে একটু ঘুরবে, সেই সুযোগটা তাদের নাই। ওই সময়টাতে সে ঘুমিয়ে কাটে,
তা না হলে কাপড় চোপড় ধোয়া ধোয়া পাল্লা করে, অর্থাৎ নিজের নিজের ব্যস্ততা নিয়েই ব্যস্ত থাকে। দর্শক, একজন প্রবাসী তিনি কতটা পরিশ্রমী হলে প্রবাসী হতে পারে সেটি আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। এবং একজন প্রবাসী সর্বস্ব হারিয়ে তিনি চলে যান প্রবাসে, সেখান থেকে রেভিডেন্স পাঠান বাংলাদেশে তার পরিবার পরিজনের কাছে। সর্বোপরি তিনি যখন দেশে ফেরেন, তখন যখন এসে দেশে দেখেন যে তার জন্য কিছুই অবশিষ্ট নেই, তখন একজন প্রবাসীর মৃত্যু ছাড়া আর কিছুই থাকে না। এরকম অহরহ ঘটনা আমাদের দেশে ঘটছে। প্রবাসী তার স্ত্রীকে টাকা পাঠাচ্ছে, স্ত্রী আরেকজনের কাছে টাকা দিয়ে সে ভেগে চলে যাচ্ছে। বাবা মার কাছে টাকা পাঠাচ্ছে, তারা টাকাগুলো নষ্ট করে ফেলছে। ভাই বোনকে দায়িত্বশীল মনে করে পাঠাচ্ছে, ভাই বোনরা খেয়ে ফেলছে। একজন প্রবাসী যদি জায়গা রাখতে বলে বা কোনো জায়গায় কোনো কিছু করতে চায়, তাহলে প্রবাসীর সাথে করে প্রতারণা নিজস্ব পরিবারের লোকজন। দর্শক, এটি অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক একজন প্রবাসীর জন্য। প্রবাসীর কান্না কেউ শোনে না, এটি আমরা প্রায় শুনতে পাই। তো সেজন্যই আমি বলে থাকি যে সবাই বলে প্রবাসে যাব, প্রবাসে গিয়ে করব নিজেকে প্রতিষ্ঠা সমাজের দুয়ারে, কিন্তু প্রবাসে গিয়ে দেখি সূর্য ওঠেনি, রাত্রি পোহায়নি, তবুও ছুটতে হচ্ছে কাজের উদ্দেশ্যে। দর্শক, এই হচ্ছে প্রবাসীর জীবন। আমরা যদি আবার একটু জাহিদ হাসানের কাছে চলে যাই, আমরা আপনার কাছ থেকে একটা জিনিস আমরা জানতে চাইবো, সেটা হলো যদি কোনো মানুষ প্রবাসে যেতে চায়, অর্থাৎ দুবাই যেতে চায়, তাহলে তাকে কোন কোন বিষয় লক্ষ্য করে যেতে হবে বা কোন কোন বিষয় জেনে গেলে ভালো হবে? একটা ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখানে আসলে প্রবাস জীবনটা এমন, যদি কোনো মানুষ কাজ ছাড়া, কাজ না জানা মানুষ যায়, তাহলে তো অনেক বিপদ হয়। আর বিশেষত ওখানে যেতে হলে যেমন ড্রাইভিং, হাতের কাজ, ইলেকট্রিক, অর্থাৎ টেকনিক্যাল কাজগুলো। টেকনিক্যাল গুলো যেগুলো প্র্যাকটিক্যাল মানুষ অহরহ যেটা প্রয়োজন বা জানে, বা যেমন ওয়ারিং, ওয়ারিং করে না, ওয়ারিং, তারপরে ড্রাইভিং, তারপর ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, এই বিভিন্ন, যেমন তারপরে শপিং মলগুলা, এগুলা শপিং মলে যেতে হলে একটু গ্রাজুয়েশনের দরকার, একটু ইংলিশ জানবে, এগুলোর দরকার। অর্থাৎ মূলত টেকনিক্যাল কাজগুলো জানতে হবে। টেকনিক্যাল গুলো জানতে হবে। যদি এইগুলো না জানা থাকে তাহলে তার অনেক পরিশ্রম এবং ওখানে টিকতে পারবে না, সে বাধ্য হয়ে দেশে চলে আসতে হবে। অর্থাৎ তার জন্য বিদেশ না, তাদের জন্য বিদেশ না, পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে মূলত। আচ্ছা, এখন বর্তমানে আপনি একজন প্রবাসী, কিন্তু আপনি প্রবাসে যাওয়ার আগে আপনার যারা প্রবাসী বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা ছিলেন, আপনার সেই দিনগুলো আর আপনি প্রবাসে গিয়ে যেটা দেখলেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? কোনটা কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে যে আসলে সেই দিনটা আপনি ভেবেছিলেন একরকম, এখন নিজে গিয়ে দেখছেন আর একরকম? সেই অনুভূতিটুকু জানতে চাই। সেই সময় একটা মানুষের মুখে যেটা শুনেছি, প্রবাস জীবন মনে করেছি যে অনেক টাকা পয়সা, অনেক আনন্দ, অনেক কিছু। আসলে আমি না গেলে বুঝতে পারতাম না যে প্রবাস জীবনটা কি। আমি বাস্তব যখন দেখলাম, বাস্তবতা যখন অনুভব করলাম, তখন বুঝলাম আসলে প্রবাস জীবনটা অতি কষ্টের, এবং যারা এত সহজের না। অতি সহজের না। মানুষ যেটা সহজ মনে করে আসলে অতি সহজের না। কিন্তু মানুষ তো আসলে প্রবাসীদের কাছে তো আত্মীয় স্বজনের বেশ বড় এক্সপেকটেশন থাকে যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা না দিলে হবে না। পরবর্তীতে দেখা যায় সে প্রবাসী আত্মীয় স্বজন থেকেও দূরে চলে যায় এক সময়। তো সেই জিনিসগুলো আপনি দেখেছেন কিনা বা? হ্যাঁ, দেখেছি। যেমন আমার নিজের থেকেই দেখেছি। আমি যখন আসছি, কারণ আমি প্রথম গিয়েছি বিদেশে, আমি মানুষের কাছে শুনেছি বা জানছি, বাট অনুভব করিনি। আমি এখন প্র্যাকটিক্যালে যেয়ে দেখলাম যে আমি যে দেনা করে গিয়েছি, ব্যাংক ঋণ করে গিয়েছি, এগুলো পরিশোধ করতে করতে দেখা গেছে আমার বাচ্চা, আমার স্ত্রী, এরাই ঠিকমতো খেতে পারেনি বা দিতে পারেনি। অর্থাৎ আপনি সেই ব্যাংকের লোন পরিশোধ করতে করতে আপনার সন্তানদেরকে খরচাপাতি আপনি দিতে পারেন সময় মতো, তো যেহেতু টার্গেট রয়েছে আপনাকে ওগুলো পরিশোধ করতে হবে আগে, ঠিক আছে? কারণ ওগুলো পরিশোধ না করলে তো পরবর্তীতে আমারই সমস্যা হবে, ঋণের বোঝা ভারী, ঋণের বোঝা ভারী হবে, তারপরে ব্যাংক অন্য প্রসেসিং নিবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি যখন আসছি আমি কিছুই আনতে পারিনি। আমি যতটুকু আমার আয়ত্তে ছিল বা সম্ভব ছিল অতটুকুই আমি এনেছি। এই জন্য অনেকেই, মানে অনেকের অনেক কিছুই দিতে পারি না। আমার রক্তেরই লোক, আমার ব্লাড, যেখান থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, তারাও খুশি না। এটাই স্বাভাবিক আসলে। ওই যে আপনাকে বললাম যে প্রবাসীদের কাছে যারা দেশে থাকেন অনেক এক্সপেকটেশন থাকে তাদের,
যে অনেক কিছু নিয়ে আসবেন, কিন্তু এটা কখনোই চিন্তা করেন না যে একজন প্রবাসীর জীবনের গল্পটা সম্পর্কে একটু জানি, একজন প্রবাসী কিভাবে প্রবাসে ছিল, কিভাবে কষ্ট করেছে, এই বিষয়গুলো জানি। এগুলো কেউই জানতে চায় না। তারা চায় তাদের এক্সপেকটেশন পুরো হোক। তাদের চাহিদা, তাদের যেই চাহিদা, ওই চাহিদা, এইটা করলো না, সেটা করলো না, আসলো খালি হাতে আসলো, এই করলো না, কত বোন রয়েছে, ভাই রয়েছে, কেউ কারোর জন্য কিছু করলো না, তারা রেসপেক্টই করে না তখন, যে না এদের দ্বারা কিছুই হয় না। অর্থাৎ সে একা একা সে টাকা জমাচ্ছে এবং জমাচ্ছে, তার পরিবার পরিজন নিয়ে ভালো আছে। তার ওয়াইফরে নিয়ে খাচ্ছে, তার শ্বশুর বাড়িকে দিচ্ছে, মানে এই চিন্তাধারা মানুষের তখন হয়ে যায়। দর্শক, সময় স্বল্পতার কারণে আমরা আর সামনের দিকে এগুতে পারছি না বলে আমি আবারও বলবো, সবাই বলে প্রবাসে যাব, প্রবাসে প্রবাসে গিয়ে করব নিজেকে প্রতিষ্ঠা সমাজের দুয়ারে। প্রবাসে গিয়ে দেখি রাত্রি পোহায়নি, সূর্য ওঠেনি আকাশে, তবুও ছুটতে হচ্ছে কাজের উদ্দেশ্যে। সবাই বলে প্রবাসে যাব, প্রবাসে। দর্শক, আমি এতটুকু বলে শেষ করব, আপনারা যারা প্রবাসে রয়েছেন, সেই প্রবাসীর আত্মীয় স্বজন, মা বাবা যারা রয়েছেন, একজন প্রবাসীকে বোঝার চেষ্টা করবেন। একজন প্রবাসীর ইনকামটা যে কতটা কষ্টের, সেটুক লাঘব করার চেষ্টা করবেন। এই পর্যন্তই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গগনের আলোর সাথেই থাকবেন।